ইংরেজদের মতো আরেকটি জাতি যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ঔপনিবেশিক শাসনের বিস্তার করেছিল, সেটি হচ্ছে ফরাসিরা। ফরাসি ঔপনিবেশিক শাসনের সবচেয়ে বড় থাবাটা খেয়েছিল আফ্রিকা। ফ্রান্স আফ্রিকার প্রায় 20টিরও বেশি দেশে এক সময় শাসন করেছিল। তারা উত্তর আফ্রিকার আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, পশ্চিম আফ্রিকা সেনেগাল, মালি, বুর্কিনা ফাসো, গিনি, আইভরি কোস্ট, নাইজার, বেনিন, মৌরিতানিয়া, মধ্য আফ্রিকা, চাঁদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন, ক্যামেরন ছাড়াও আফ্রিকার অন্যান্য বিভিন্ন দেশে জিবুতি, মাদাগাস্কার, কমোরোস শাসন করে। ফরাসিরা আফ্রিকায় প্রবেশ শুরু করে 1700 শতকে। সে সময় তারা সেনেগালের উপকূলে ছোট ছোট বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। তবে বড় ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে ওঠে 1830 সালে আলজেরিয়া আক্রমণের মাধ্যমে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে 1884 থেকে 1885 ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে বার্লিন সম্মেলন হয়, যাকে স্ক্রাম্বল ফর আফ্রিকা, আফ্রিকার ভাগ বাটোয়ারাও বলা হয়। ফ্রান্স মূলত 3টি উপায়ে এই আফ্রিকান বিভিন্ন দেশগুলোতে ঢুকে। এক, সরাসরি অস্ত্রভয় দেখিয়ে বা যুদ্ধের মাধ্যমে স্থানীয় রাজাদের পতন ঘটিয়ে। দ্বিতীয়ত, স্থানীয় উপজাতি নেতাদের সাথে অসম চুক্তির মাধ্যমে, যেটা হতে পারে বাণিজ্যিক উপায়ে। এবং বিভিন্ন গোষ্ঠীর ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে সেখান থেকে তৃতীয় পক্ষ হিসেবে বিদ্রোহ দমনের নামে প্রবেশ করে পুরো অঞ্চলটাকে ফরাসি ঔপনিবেশের অধীনে নিয়ে নেওয়া বা ফরাসি কর্তৃত্বের অধীনে নিয়ে নেওয়া। 1950 থেকে 1960 সালের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ ফরাসি এই ঔপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। 1960 সালকে আফ্রিকার বছর বলা হয়, কারণ ওই এক বছরেই 14টি ফরাসি ঔপনিবেশ স্বাধীন হয়। সবচেয়ে শেষে জিবুতি 1977 সালে স্বাধীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। 1960 সালের মধ্যে পশ্চিম ও মধ্য আফ্রিকার বেশিরভাগ দেশ বিনা রক্তপাতে স্বাধীনতা লাভ করে, যেটা হয়েছিল গণভোট আয়োজনের মাধ্যমে, যা 1958 সালে অনুষ্ঠিত হয়েছিল। এ সময় গিনি প্রথম স্বাধীন হয়। আলজেরিয়া এবং ক্যামেরুনের মতো দেশগুলো, যেখানে ফ্রান্স খুব সহজে ক্ষমতা ছাড়তে চায়নি। এবং 1954 থেকে 1962 আলজেরিয়া স্বাধীনতা যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ, যেখানে লাখ লাখ মানুষ নিহত হয়। ফ্রান্সের উপনিবেশ শেষ হলেও ফ্রান্স আফ্রিকায় তাদের প্রভাব ধরে রেখেছিল বিভিন্ন দেশে তাদের ঘাঁটি করার মাধ্যমে, অর্থাৎ সামরিক ঘাঁটি তৈরি করার মাধ্যমে। সেই ঘাঁটিগুলোও ফ্রান্স সম্প্রতি হারাতে বসেছে এবং বিভিন্ন দেশ থেকে ফ্রান্স সম্প্রতি তাদের ঘাঁটি হারিয়েছে। এখনও 5টি দেশে আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে। দেশ 5টি হচ্ছে জিবুতি, সেনেগাল, গ্যাবন, আইভরি কোস্ট এবং চাঁদ। সম্প্রতি আমরা দেখেছি প্রবল সামরিক বিক্ষোভ এবং স্থানীয় তীব্র ফরাসি বিরোধী বিক্ষোভের কারণে মালি, বুর্কিনা ফাসো এবং নাইজার থেকে ফ্রান্স তাদের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এর মধ্যে বুর্কিনা ফাসো এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম তাওয়েরের বীরত্বের কথা আমরা সবাই জানি। ফ্রান্সের উপনিবেশ নীতির একটি বড় অংশ ছিল অ্যাসিমিলেশন, অর্থাৎ সাংস্কৃতিক একত্রীকরণ, যার মাধ্যমে তারা আফ্রিকানদের ফরাসি সংস্কৃতি এবং ভাষায় অভ্যস্ত করার চেষ্টা করেছিল। এবং এর ফলস্বরূপ বর্তমানে আফ্রিকায় প্রায় 21টি দেশের সরকারি ভাষা হচ্ছে ফরাসি। বিশ্বের সবচেয়ে বেশি ফরাসি ভাষাভাষী মানুষ এখন ইউরোপে নয়, আফ্রিকায় বসবাস করে। এই ফরাসি ভাষাভাষী অঞ্চলগুলোকে একত্রে ফ্রান্স কফিন বলা হয়। তো এখন চলুন জানা যাক কেন ফ্রান্স আফ্রিকাকে তার এই ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত করেছিল। ফ্রান্স মূলত আফ্রিকায় এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছিল বা গঠন করেছিল যার একমাত্র উদ্দেশ্য ছিল আফ্রিকাকে নিংড়ে ফ্রান্সকে সমৃদ্ধ করা। ফরাসি শাসনামলে স্থানীয় আফ্রিকানদের খনিতে, রেললাইন নির্মাণে, ফরাসি মালিকানাধীন বাগানে বিনা মজুরিতে বা নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য করা হতো। এটিকে করভেই বা বাধ্যতামূলক শ্রম বা দাসপ্রথা বলা হয়। আবার আফ্রিকানদের উপর মাথাপিছু কর চাপিয়ে দেওয়া হয় এবং এই করের টাকা তাদেরকে ফরাসি মুদ্রায় পরিশোধ করতে বাধ্য করা হতো। সেজন্যই স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে নিজেদের খাবারের জন্য ফরাসি খামারগুলোতে বা ফরাসি বাগানে কাজ করত এবং সস্তায় ফসল বিক্রি করত ফরাসি মুদ্রায়। বর্তমানে ঔপনিবেশিক শাসন শেষ হলেও শোষণ পুরোপুরি বন্ধ হয়নি। ফ্রান্স ফ্রসাফ্রিক নামক নব্য ঔপনিবেশিক নীতির মাধ্যমে আজও সম্পদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। স্বাধীনতার সময় ফ্রান্স তাদের 14টি আফ্রিকান ঔপনিবেশের জন্য ফ্রাঙ্ক নামের একটি মুদ্রা ব্যবস্থা চালু করে। এই চুক্তির অধীনে আফ্রিকান দেশগুলোকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের 50 থেকে 65% ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হতো। এর মানে এই দেশগুলোর নিজস্ব অর্থনীতি বা মুদ্রানীতির ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফ্রান্স আফ্রিকার বিলিয়ন বিলিয়ন ডলার নিজেদের ব্যাংকে আটকে রেখে তার বিনিয়োগের কাজে লাগিয়েছে, অথচ আফ্রিকান দেশগুলোকে ঋণের জন্য ফরাসিদের কাছেই হাত পাততে হয়েছে। শোষণের ভয়াবহতা আরও ভালোভাবে বোঝার জন্য নাইজারের উদাহরণটি সবচেয়ে স্পষ্ট। ফ্রান্সের বিদ্যুতের
70% আসে পারমাণবিক বিদ্যুৎ থেকে বা পারমাণবিক শক্তি থেকে। এবং ফরাসি কোম্পানি ওরানো, পূর্বে অ্যারিভা, কয়েক দশক ধরে নাইজার থেকে সস্তায় এই ইউরেনিয়াম উত্তোলন করছে, যেটি কিনা পারমাণবিক বিদ্যুৎ শক্তির সবচেয়ে মুখ্য উপাদান। অথচ বিশ্বের অন্যতম শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও নাইজারের 80%-এরও বেশি মানুষের ঘরে বিদ্যুৎ নেই। ফ্রান্স শুধু বিদ্যুৎ উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, ফ্রান্স একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ। বর্তমানে ফ্রান্সের দখলে 300টিরও বেশি বা 300টির কাছাকাছি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তো বুঝুন, এই পারমাণবিক শক্তির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম কোথা থেকে আসলো। ঔপনিবেশ থেকে স্বাধীনতা চুক্তির সময় ফ্রান্স এমন একটি শর্ত জুড়ে দিয়েছিল যে আফ্রিকান দেশগুলো তাদের প্রাকৃতিক সম্পদ বিক্রি বা বড় কোনো কাজে অবকাঠামো নির্মাণ করতে চাইলে প্রথম সুযোগ ফরাসি কোম্পানিগুলোকে দিতে হবে। এর ফলে আজও আফ্রিকার বিশাল অংশের বন্দর, লজিস্টিক্স, জ্বালানি এবং টেলিকমিউনিকেশন ক্ষেত্র ফরাসি কোম্পানিগুলো নিয়ে রেখেছে। আফ্রিকার বিভিন্ন দেশগুলি যারা ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের আন্ডারে ছিল, ফ্রান্স মিলিটারি বেস করেছিল বা আছে, সেই দেশগুলি ইউরেনিয়াম, খনিজ তেল, লোহা, বক্সাইট, কৃষিপণ্য অথবা বিভিন্ন জ্বালানি সম্পদে ভরপুর। এই দেশগুলিকে নিংড়ে ফ্রান্স এতদিন চলেছে, আর এখন তাদের মিলিটারি বেসগুলোর বিভিন্ন দেশ থেকে পতন ঘটছে। বাকি আছে আর মাত্র 5টি দেশ: জিবুতি, সেনেগাল, গ্যাবন, আইভরি কোস্ট এবং চাঁদ। তো আপনাদের কি মনে হয়, এই 5টি দেশেও কি ফ্রান্সের সামরিক ঘাঁটির পতন ঘটতে যাচ্ছে? ঘটলেও কোন দেশগুলি সহায়তায় এটি হতে যাচ্ছে? জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আরও এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।